হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ফিফথ সেমিস্টারে প্রথম যে মাইনর পেপার অর্থাৎ MN3 পেপার, এই পেপারের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে বিবৃত করো, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাস দেখো, প্রশ্নের উত্তরটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো 10 নম্বর বা 20 নম্বরের জন্য এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সারটা কিভাবে গুছিয়ে লিখবে দেখো। আনুমানিক খ্রিস্টপূর্ব 287 সালে পশ্চিমিত্র শঙ্গু শেষ মৌর্য সম্রাট বৃহদত্তকে হত্যা করে শঙ্গু বংশের সূচনা করলে মৌর্য সাম্রাজ্যের অবসান ঘটে। ভারতে প্রথম বৃহত্তর সাম্রাজ্যের পতনকে ঐতিহাসিকরা নানা দিক থেকে বিশ্লেষণ করেছেন। এই পতনের কারণগুলি নিচে সহজ ভাষায় তুলে ধরা হলো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ব্রাহ্মণ শ্রেণীর বিদ্রোহ। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর মতে মৌর্য শাসনের পতনের অন্যতম কারণ ছিল ব্রাহ্মণ শ্রেণীর অসন্তোষ। অশোক পশু বলি নিষিদ্ধ করেছিল, ফলে যাগযজ্ঞাদির গুরুত্ব হ্রাস পায়। আবার শাস্ত্র অনুযায়ী ব্রাহ্মণদের বিশেষ সুবিধা কমে যায়। উপরন্তু অশোকের ধর্ম মহামাত্য কর্মচারীগণ ধর্ম প্রচার করে ব্রাহ্মণ ধর্মের প্রভাবকে হ্রাস করেছিল। তাই অনেক ব্রাহ্মণ বিদ্রোহে অংশ নেয় এবং পশ্চিমিত্র শঙ্গুকে সমর্থন করে। তবে ডক্টর H.C. রায়চৌধুরী মনে করেন পশুবলি নিষিদ্ধকরণ আসলে ব্রাহ্মণদের তেমন ক্ষতি করেনি, কারণ এই নিয়ম পূর্বেও চালু ছিল। সেকেন্ড পয়েন্ট আছে দেখো, সাংগঠনিক দুর্বলতা। মৌর্য প্রশাসন খুব বেশি রাজনির্ভর ছিল, অর্থাৎ রাজা নির্ভর ছিল। রাজাই সমস্ত ক্ষমতার অধিকারী ছিল এবং জনগণের আনুগত্যও কেবল রাজার প্রতি থাকত। রাজার পরিবর্তন হলে আনুগত্য বদলে যেত। পাশাপাশি আমলাতন্ত্র ছিল অত্যাধিক কেন্দ্রীভূত। নতুন রাজা আসলেই প্রশাসনের সব স্তরে পরিবর্তন ঘটত, ফলে রাজনৈতিক স্থিরতা নষ্ট হতো। আবার স্থানীয় প্রশাসনে স্থানীয় লোকেদের নিয়োগের দলাদলি বেড়ে যেত, অথচ কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দূরত্ব ও যোগাযোগের অভাবে কার্যকর হতে পারত না। এখানে কি বলছে শেষ লাইনটা, অথচ কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দূরত্ব ও যোগাযোগের অভাবে কার্যকর হতে পারত না। তারপরের পয়েন্ট, থার্ড পয়েন্ট আছে দেখো, অতিকেন্দ্রীকরণ। ঐতিহাসিক রমিলা থাপরের মতে মৌর্য শাসন ব্যবস্থায় অতিরিক্ত কেন্দ্রীভূত ছিল। রাজা ছিল সর্বময় কর্তৃত্বশালী, কিন্তু সাধারণ মানুষের মতামতের কোনো গুরুত্ব ছিল না, ফলে সাম্রাজ্যের ভিত শক্তিশালী হতে পারেনি। আরেকটা বিষয় বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশান নিতে চাও, তা নিচে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। অনেক ছাত্রছাত্রী অলরেডি অ্যাডমিশান নিয়ে নিয়েছে। দেখো পরের পয়েন্ট হচ্ছে আমাত্যদের অত্যাচার। প্রদেশের আমাত্য বা কর্মচারীরা সাধারণত মানুষের ওপর নানা অত্যাচার চালাতো। ডক্টর H.C. রায়চৌধুরীর মতে বিন্দুসার ও অশোকের সময় তক্ষশিলায় দুবার বিদ্রোহ হয়েছিল এই অত্যাচারের কারণে। অশোকের কলিঙ্গ লিপিতেও আমাত্যদের অন্যায়ের উল্লেখ পাওয়া যায়। এর ফলে জনগণ মৌর্য শাসনের প্রতি আস্থা হারায়। তারপর হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা। পরের পয়েন্ট, অর্থনৈতিক সংকট সাম্রাজ্যকে দুর্বল করে দেয়। ঐতিহাসিক D.D. কোশাম্বী রমিলা থাপরের মতে বিশাল সেনাবাহিনীর অসংখ্য কর্মচারী ও প্রশাসনিক খরচ সাম্রাজ্যের কোষাগারকে দুর্বল করে দেয়। এমনকি গণিকাদের ওপরেও কর চাপানো হতো। মুদ্রায় খাদের পরিমাণ বৃদ্ধি অর্থনৈতিক দুরবস্থার প্রমাণ দেয়। পরের পয়েন্ট হচ্ছে জাতিগুলির বিদ্রোহ। মৌর্য সাম্রাজ্যের অন্তর্গত বিভিন্ন জাতি, যেমন অন্ধ, পুলিন্দ, কম্বোজ, চোল, কেরলপুত ইত্যাদি নিজেদের স্বাধীনতা বজায় রাখতে চাইত। অশোকের পরবর্তী দুর্বল শাসকদের আমলে তারা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে গিয়ে স্বাধীন হয়ে পড়ে। এতে সাম্রাজ্যের ঐক্য ভেঙে যায়। তারপর হচ্ছে দুর্বল উত্তরাধিকার। অশোকের পরবর্তী রাজারা যোগ্য ছিল না। এত বড় সাম্রাজ্য পরিচালনার জন্য শক্তিশালী ও দূরদর্শী শাসকের প্রয়োজন ছিল, কিন্তু উত্তরাধিকারীরা তা ছিল না। অশোকের মৃত্যুর পর সাম্রাজ্য পশ্চিম ভাগে বিভক্ত হয়ে যায়। এর সুযোগ নেয় আক্রমণকারী ও ষড়যন্ত্রকারীরা। তারপরে কি বলা হচ্ছে দেখো, অশোকের নীতির প্রভাব।
অশোকের অনেক ঐতিহাসিক মনে করেন অশোকের শান্তিবাদী ও অহিংসার নীতি পতনের কারণ হয়ে দাঁড়ায়। যুদ্ধ ত্যাগ করার ফলে সেনাবাহিনী অলস হয়ে পড়ে এবং পরবর্তী সময় তারা বাইরের আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়। এছাড়া অশোক রাজুক নামে কর্মচারীদের ক্ষমতা বাড়িয়ে দেন, যারা আঞ্চলিকভাবে স্বাধীন হয়ে ওঠে। এতে বিচ্ছিন্নতাবাদী প্রবণতা বাড়ে। তবে অধ্যাপক নীলকণ্ঠ শাস্ত্রী ও রমিলা থাপর এই মত মানেন না। তাদের মতে কেবল যুদ্ধ করলেই সাম্রাজ্য টেকে না। উদাহরণস্বরূপ ঔরঙ্গজেবের সারা জীবন যুদ্ধ করলেও মুঘল সাম্রাজ্য রক্ষা করতে পারেনি। তবে অশোকের অর্থনৈতিক নীতি সাম্রাজ্যের আর্থিক দুরবস্থা তৈরি করেছিল। যদিও তিনি সেনাবাহিনী কমাননি, তবুও যুদ্ধ বিরতির ফলে অকারণে বিপুল অর্থ অপচয় হয়েছিল। এই জন্য অশোককেও আংশিকভাবে দায়ী করা যায়। তারপরে উপসংহারে কি লিখবে দেখো, মৌর্য সাম্রাজ্যের পতন কোনো একটি কারণে হয়নি, বরং নানা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক দুর্বলতার সম্মিলিত ফল ছিল। ব্রাহ্মণদের বিদ্রোহ, প্রশাসনিক দুর্বলতা, অর্থনৈতিক সংকট, আমাত্যদের অত্যাচার, স্থানীয় জাতিগুলির বিদ্রোহ, অযোগ্য উত্তরাধিকারী এবং অশোকের নীতিগত সিদ্ধান্ত সব মিলিয়ে সাম্রাজ্যের ভিত দুর্বল হয়ে পড়ে। এর ফলে অবশেষে শঙ্গু বংশের হাতে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। তোমরা যারা ইংলিশ ভার্সানের ছাত্রছাত্রী আছো, এবার তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। দেখো, আর তোমরাও চাইলে আমাদের পেড ব্যাচের গ্রুপে অ্যাডমিশান নিতে পারো। আমাদের বাংলায় ব্যাখ্যা করা হয় নোটসগুলো, এবং যখন গ্রুপে নোটস প্রোভাইড করা হয় তখন দুটো ভাষায় দেওয়া হয়, বাংলা এবং ইংরাজি। এইভাবেও অনেক ছাত্রছাত্রী আমাদের গ্রুপে পড়াশোনা করছে, তোমরাও চাইলে অ্যাডমিশান নিতে পারো।